গল্পের শুরুতে মেয়েটি দেখতে পেল বনের ভেতর থেকে তার সহপাঠীরা দৌড়ে পালাচ্ছে। মনে হচ্ছিল তারা যেন ভূত দেখেছে। আনা কিছুই বুঝতে পারছিল না, সবকিছু খুব অদ্ভুত লাগছিল। তাই সেও সবার সাথে দৌড়াতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই একটি বড় টিনের ঘর ভরে গেল ছাত্রছাত্রীতে। সবার মুখ ভয়ে ফ্যাকাশে, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তখনই আনা বুঝতে পারল পরিস্থিতি খুব খারাপ। কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা গেল। সেই মুহূর্তেই আনা বুঝল বাইরে কোনো সন্ত্রাসী হামলা চলছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। কিছু ছাত্র ইতিমধ্যেই গুলিতে মারা গেছে। এই সময় আনার হঠাৎ মনে পড়ল তার ছোট বোন এখনো বাইরে তাঁবুতে আছে। সে তাড়াতাড়ি সবার কাছে জানতে চাইল কেউ কি হলুদ জামা পরা একটি মেয়েকে দেখেছে। কিন্তু এই দ্বীপে তখন প্রায় 650 জন ছাত্র ছিল, আর হলুদ জামা পরা অনেকেই ছিল, তাই কেউই নিশ্চিত করে বলতে পারল না। এদিকে গুলির শব্দ বাড়তেই থাকল। ভয়ে সবাই একসাথে জড়ো হয়ে বসে পড়ল। আনা বাধ্য হয়ে আপাতত বোনকে খোঁজা বন্ধ করল। সে অন্যদের সঙ্গে বসে রইল। হঠাৎ পাহারা দিচ্ছিল এমন একজন চিৎকার করে উঠল, খুনি এসে গেছে। এই কথা শুনে সবাই আতঙ্কে দৌড়ে পালাতে লাগল। ক্যাম্পের চারপাশে তখন লাশ পড়ে আছে। বাঁচার জন্য আনা ভিড়ের সাথে দৌড়াতে লাগল। হঠাৎ সে দেখল একজন সহপাঠীর পা মচকে গেছে। আনা তাকে উঠতে সাহায্য করল, তার কাঁধে ভর দিয়ে জঙ্গলের দিকে দৌড়াল। কিন্তু এতে তাদের গতি কমে গেল। এভাবে চলতে থাকলে দুজনই বিপদে পড়বে। সৌভাগ্যক্রমে সামনে একটি ছোট মাটির ঢিবি ছিল। দুজন দ্রুত সেখানে উঠে গেল। কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ পেল, কিন্তু খুনি তখনও গুলি চালাচ্ছে। চারদিকে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। গুলির শব্দ থামছেই না। দেখেই বোঝা যাচ্ছে এটা আগে থেকেই পরিকল্পিত হামলা, আর তার কাছে গুলিরও অভাব নেই। মনে হচ্ছে সে সবাইকে মেরে ফেলতে চায়। পেছন থেকে একের পর এক চিৎকার ভেসে আসছে। তখন তারা মনে করল পুলিশকে ফোন করা দরকার। কিন্তু এই দ্বীপটা খুব দূরে, এটা সমুদ্রের মাঝখানে। পুলিশ আসতে অন্তত 1 ঘন্টা লাগবে, মানে এই সময়টা তাদের লুকিয়ে থাকতে হবে। কিন্তু খালি হাতে তারা প্রায় অসহায়। এই সময় আনা তার বোনকে ফোন করল। সে জানতে চাইল বোন এখন নিরাপদ আছে কিনা, কিন্তু ফোনের ওপাশে কেউ ধরল না। আনার মনে হলো যেন সব শেষ। সে ভাবতে লাগলো তার বোনের কি কোনো বিপদ হয়েছে। ঠিক তখনই এক রক্তে ভেজা ছেলে দৌড়ে এলো। সে একটি ভয়ঙ্কর খবর দিল, এই হত্যাকাণ্ড করছে একজন পুলিশ পোশাক পরা লোক। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। গুলির শব্দ ক্রমেই কাছে আসছিল, তাই সবাই সিদ্ধান্ত নিল সমুদ্রের দিকে পালাতে হবে, কারণ সেখানে মাঝে মাঝে মাছ ধরার নৌকা আসে, হয়তো কেউ তাদের বাঁচাতে পারবে। কিন্তু সবাই যখন পালাতে যাচ্ছিল, আনা অন্য সিদ্ধান্ত নিল। সে ভাবল তার বোন হয়তো এখনো তাঁবুতে আছে, তাই সে আবার ক্যাম্পের দিকে ফিরে গেল। কষ্ট করে যখন সেখানে পৌঁছাল, দেখল জায়গাটা পুরো ফাঁকা। হঠাৎ সে দেখল একটি ছেলে হলুদ জামা পরে বসে আছে। আনা তাকে নিয়ে পালাতে চাইল, কিন্তু ছেলেটি বলল সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে, ভাই না আসা পর্যন্ত সে যাবে না। আনা তাকে বোঝাতে লাগলো। সে বলল দ্বীপে একজন সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, সে সবাইকে গুলি করে মারছে। আনা বলল তুমি তোমার হলুদ জ্যাকেট খুলে ফেলো, এটা খুব চোখে পড়ে, খুনি সহজেই তোমাকে লক্ষ্য করতে পারে। কিন্তু ছেলেটি প্রথমে রাজি হলো না। অনেক বোঝানোর পর সে যেতে রাজি হলো, তবে ঠান্ডার ভয়ে জ্যাকেট খুলল না। আনা বুঝতে পারল এখন তারা মৃত্যুর সাথে দৌড়াচ্ছে। সে দ্রুত তার বোনের তাঁবুর দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে ভেতরে কেউ নেই। ঠিক তখনই আনা বুঝতে পারল তার বোন ফোনটি সঙ্গে করে নিয়ে যায়নি। হঠাৎ তাঁবুর বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। এই শব্দ শুনে আনা ভয়ে একদম স্থির হয়ে গেল। সে নিঃশ্বাস নেওয়ারও সাহস পেল না, কারণ সে ভয় পাচ্ছিল খুনি যদি তাকে দেখে ফেলে। কিছুক্ষণ পরে বাইরে পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। তখন আনা সাহস করে তাঁবু থেকে বের হলো। সে দ্রুত দৌড়ে পালাতে শুরু করল, সমুদ্রের দিকে ছুটতে লাগল। ঠিক তখনই সে দেখল একটি মেয়ে মাটিতে পড়ে আছে। দয়ালু আনা তাকে ফেলে যেতে পারল না। সে মেয়েটিকে নিয়ে পালাতে চাইল, কিন্তু মেয়েটি বলল সে আর দৌড়াতে পারবে না, কারণ খুনি তার পিঠে গুলি করেছে। তার পিঠ প্রায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। কিন্তু আনা তাকে ছেড়ে যেতে রাজি হল না। সে নিজের কাপড় খুলে নিল, তারপর তাড়াতাড়ি মেয়েটির ক্ষত বেঁধে দিল। কিন্তু মেয়েটি তখন প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সে বুঝতে পারছিল তার বাঁচার আশা খুব কম। মেয়েটি শুধু একটা অনুরোধ করল, সে চায় শেষ মুহূর্তে আনা যেন তার পাশে থাকে। আনা তাকে না বলতে পারল না। সে মেয়েটিকে সাহস দিতে লাগলো। সে বলল হাল ছেড়ো না, বাঁচার চেষ্টা করো, উদ্ধারকারী দল খুব শীঘ্রই আসবে। ঠিক তখনই বাইরে আবার পায়ের শব্দ শোনা গেল। আনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো, দেখে সে জমে গেল। ওই লোকটাই ছিল সেই খুনি। আনা তাড়াতাড়ি মেয়েটির মুখ চেপে ধরল, যাতে সে কোনো শব্দ না করতে পারে। কিছুক্ষণ পরে খুনি সেখান থেকে চলে গেল, কিন্তু পাশের মেয়েটি তখন আর টিকতে পারল না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত সে আনার কোলেই মারা গেল। একটা জীবন্ত মানুষকে সামনে মরতে দেখে আনা ভেঙে পড়ল, কিন্তু এই পরিস্থিতিতে তার দুঃখ করারও সময় নেই। কিছুক্ষণ পরে আনা নিজেকে সামলে নিল, তারপর আবার পালাতে শুরু করল। সে দ্রুত সমুদ্রের দিকে এগোতে লাগলো। এখন তার একটাই চিন্তা, যেভাবেই হোক তার বোনকে খুঁজে বের করতে হবে। কষ্ট করে পাহাড়ি পথ পার হয়ে সে অবশেষে সমুদ্রের ধারে পৌঁছালো, কিন্তু সেখানে পৌঁছে সে হতভাগ হয়ে গেল।
সমুদ্রের পাশের খাড়া পাহাড়ে অসংখ্য ছাত্রছাত্রী লুকিয়ে আছে। উপরে পাহাড় থেকে খুনি গুলি চালাচ্ছে। সবাই ভয়ে লুকিয়ে আছে। আনাও একটা জায়গায় লুকাতে চাইল, কিন্তু কোথাও তার জন্য জায়গা নেই। অসহায় আনা ঠান্ডা পানির ভেতর দিয়ে হাঁটতে শুরু করল। উপরে তখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছিল আবার অনেক ছাত্র মারা গেছে। আনা শুধু একটা নিরাপদ জায়গা খুঁজছিল, কিন্তু পুরো পাহাড়ে তার জন্য কোনো জায়গা নেই যেখানে লুকানো যায়। সব জায়গা আগেই অন্যরা দখল করে নিয়েছে। অবশেষে সে একটি জায়গা খুঁজে পেল, কিন্তু মাথা তুলে দেখতেই বুঝল এই জায়গাটাও খুব বিপজ্জনক। খুব সহজেই তাকে দেখা যেতে পারে। গুলির শব্দ ক্রমেই কাছে আসছিল। নিজেকে বাঁচানোর জন্য আনা দ্রুত জুতা খুলে ফেলল। তারপর হঠাৎ ঠান্ডা সমুদ্রের পানিতে ঝাঁপ দিল। সে ভেবেছিল সাঁতরে ওপরে চলে যাবে, কিন্তু কিছু দূরে ভাসতে থাকা লাশ দেখে সে ভয় পেয়ে গেল, কারণ এতে সে সহজেই খুনির লক্ষ্য হতে পারে। এই পথটাও বন্ধ হয়ে গেল। আনা হুঁচড়ো খেতে খেতে অন্য কোনো পথ খুঁজতে লাগল। এত দৌড়াদৌড়ির পর সে পুরো দিশেহারা হয়ে গেছে। এমনকি পাশের এক পুরনো সহপাঠী তাকে ডাকছিল, কিন্তু আনা তা শুনতেই পায়নি। কিছুক্ষণ পরে যখন সে তাকালো, দেখল তার পুরনো বন্ধু নিক তাকে ডাকছে। নিক তাকে তাদের দলে যোগ দিতে বলল। আনা সেখানে বসতেই না বসতেই হঠাৎ আবার মাথার উপর গুলির শব্দ শোনা গেল। এখন স্পষ্ট বোঝা যাচ্ছিল খুনি ঠিক তাদের মাথার উপরে আছে। গুলির শব্দ যেন আতশবাজির মতো শোনা যাচ্ছিল। ভয়ে সবাই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, কারণ এখন মাথা তুললেই মুহূর্তের মধ্যে গুলি খেতে হবে। ভয়ে তারা শুধু প্রার্থনা করতে লাগলো। তারা চাইছিল যেন খুনি অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর সত্যি সেটা হলো, কারণ সামনে থেকে অনেক ছাত্র উল্টো দিকে দৌড়ে পালাতে শুরু করল। তাহলে কি খুনি সামনে থেকে তাড়া করে আসছে? এই দৃশ্য দেখে পাশের দুইজন বন্ধু ভয় পেয়ে গেল। তারা দ্রুত পালিয়ে যাওয়া দলের সাথে যোগ দিল। আনাও তাদের সাথে যেতে চাইল, কারণ সে এখনও তার বোনকে খুঁজছে। কিন্তু নিক তাকে থামিয়ে দিল। নিক বলল, একসাথে দৌড়ালে বিপদ আরো বাড়বে। খুনি সহজেই সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে পারে, তাই এখানেই লুকিয়ে থাকা নিরাপদ। পরিস্থিতি একটু শান্ত হলে তখন বোনকে খুঁজতে যাবে, কিন্তু মাথার উপর তখনও গুলির শব্দ থামেনি। চারিদিকে ভয় আর চাপা উত্তেজনা। এই পরিস্থিতি একটু হালকা করতে নিক একটি অদ্ভুত প্রস্তাব দিল। সে বলল, আনা যেন একটা গান গায়, এতে মনটা একটু শান্ত হবে। আনা এতে রাজি হল। সে পাহাড়ি দেয়ালে হেলান দিয়ে গান গাইতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর পাহাড়ের মাঝামাঝি থেকে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল। আনা ভাবল হয়তো এটা তার বোনের কণ্ঠ। সে দেখতে মাথা তুলল ওটা আসলে কে, কিন্তু এই কাজটাই তার ভুল হয়ে গেল, কারণ এতে তাদের অবস্থান প্রকাশ পেয়ে গেল। পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা সেই মেয়েটিকে উপরে থাকা খুনি গুলি করে মারল। মেয়েটি কাদার উপর পড়ে রইল, আর পাহাড়ের উপরে থাকা খুনি এলোমেলোভাবে গুলি চালাতে লাগল। সে বেঁচে থাকা সবাইকে লক্ষ্য করে গুলি করছে। উপর থেকে একের পর এক গুলির শব্দ আসছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল আরও অনেক ছাত্র মারা গেছে। ঠিক তখনই আনা হঠাৎ উঠে দাঁড়ালো, কারণ তার বোনের এখনো কোনো খোঁজ নেই। আর এই ক্যাম্পে আসার জন্য বোনকে আমন্ত্রণ করেছিল আনা নিজেই। যদি তার বোনের কিছু হয়ে যায় তাহলে সারা জীবন সে অপরাধ বোধে ভুগবে। এই ভাবনা তাকে পাগলের মতো করে তুলল। সে বোনকে খুঁজতে শুরু করল। নিকও তার পিছনে দৌড়ে গেল। সমুদ্রের ধারে তখন অনেক মৃতদেহ পড়ে আছে, তবুও আনা থামল না। একটা একটা লাশের পাশ দিয়ে এগিয়ে গেল। হঠাৎ সে সামনে একটি পাথরের পাশে হলুদ রঙের কাপড় দেখতে পেল। সে ভাবল হয়তো এটাই তার বোন। আনা দ্রুত সেখানে দৌড়ে গেল, কিন্তু কাছে গিয়ে সে থমকে গেল। এটা তার বোন নয়, এটা সেই ছেলেটি যার সাথে সে আগে ক্যাম্পে দেখা করেছিল। তখন সে তাকে বলেছিল হলুদ জ্যাকেটটা খুলে ফেলতে, কারণ এটা খুব চোখে পড়ে। কিন্তু ছেলেটি তার কথা শোনেনি। শেষ পর্যন্ত খুনির গুলিতেই তার মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে আনা ভেঙে পড়ল। সে ভাবতে লাগল যদি সে তখন ছেলেটিকে সঙ্গে নিয়ে পালাতো হয়তো সে বেঁচে যেত। চারদিকে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে আনা পুরো হতাশ হয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারছিল না। নিক দ্রুত এসে তাকে বোঝাতে লাগল। সে বলল, নিজেকে সামলাও, এখানে কোনো আড়াল নেই। খুনি খুব সহজেই আমাদের দেখতে পারে। কিন্তু আনা তখন পুরো ভেঙে পড়েছে। সে ছেলেটির মৃত্যুর জন্য নিজেকেই দোষ দিতে লাগল। নিক যতই বোঝাক সে নিজেকে সামলাতে পারল না। ঠিক তখনই হঠাৎ একটি গুলি এসে তার হৃদয় ভেদ করে গেল। সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। এই দৃশ্য দেখে নিক ভয়ে হতবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো এবং প্রাণ বাঁচাতে উল্টো দিকে দৌড়ে পালালো।
দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ দেখল সমুদ্রের ধারে একটি ছোট নৌকা এসেছে। এক মুহূর্ত দেরি না করে সে নৌকার দিকে দৌড়ে গেল। এরপর অনেক বেঁচে যাওয়া মানুষ এই নৌকায় উঠতে লাগল। নৌকাটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে সরে গেল। তখন সবার আতঙ্ক একটু কমল। কিন্তু এটা পুলিশের নৌকা নয়, এটা পাশ দিয়ে যাওয়া একটি মাছ ধরার নৌকা। নৌকায় একটি মেয়ে আহতদের ক্ষত বেঁধে দিচ্ছিল। আর আশ্চর্যের বিষয়, এই মেয়েটিই ছিল আনার সেই বোন, যাকে খুঁজতে খুঁজতে আনা নিজের জীবন হারিয়েছিল। কিন্তু বোনটি তখনও জানে না তার বোন তাকে খুঁজতে গিয়ে ইতিমধ্যেই মারা গেছে। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে